শুভ সন্ধ্যা। হ্যালো, কি খবর তোমাদের? প্রায় 6 মাস পর আজকে 5 তারিখ চলে গেছে না? ওয়াই দেখি দেখি আমার আজকে কি 5 তারিখ গেল নাকি 4 তারিখ গেল? 4 তারিখ, বাংলাদেশে 5 তারিখ আছে। জিনাত আরা, আমার প্রিয় বিয়াইন, বরিশাল্লা বিয়াইন, কেমন আছেন? বাঙালিরা একবার যদি খেপে, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা থামে না, এটা আজকে প্রমাণ করেছে। 6 মাস পর আবার আমি কি বলবো, অনেকে আমাকে বলে, এই তোমার বাহিনী, পিঁপড়া বাহিনী থামাও, তোমার পিঁপড়া বাহিনী, তুমি তুমি আমি নাকি এসব করি। আচ্ছা বিআইন, আপনি বলেন তো, বাঁধন আসান, আমি কি অশান্তি ভালোবাসি? 32 নাম্বার নিয়ে কি বলবো? ওরা তো ওরা কিছুই করতে পারেনি। আমি তো বলেছি ওখানে পাবলিক টয়লেট বানিয়ে দাও। হ্যাঁ, আবু জেহেল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক কষ্ট দিয়েছেন, ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করেছেন। ওটা আমি তো অর্ধেক খুশি বিয়ান, হয় নাই তো। সেনাবাহিনী গিয়ে বাধা দিয়েছে, ভাঙতে দেয় নাই। ওখানে ওটা ভেঙে ওটাকে একদম সুন্দর করে লেবেল করে ফেলতে হবে। এই যে আমার সুচিপাড়া, প্রিয় সুচিপাড়া দেখে আমার ছোট ভাইরা এসে গেছে। আমি এটা অসমাপ্ত মুক্তিযুদ্ধ। 1971 সালে যেটা হয়েছে সেইটাও অসমাপ্ত মুক্তিযুদ্ধ হয়েছে। এখন যেটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ নয়, এটাও মুক্তিযুদ্ধেরই অংশ। এটাকে গণ অভ্যুত্থান মানে ক্ষমতার প্রভুদের হাত বদলের লড়াই, ঠিক আছে না? 1971 সালেও তাই হয়েছে, সেখানেও প্রভুদের হাত বদলের লড়াই হয়েছে। সত্যিকারের মুক্তিযুদ্ধ বলতে যা বোঝায়, সরি, সেটা হয়নি। মুক্তিযুদ্ধ মানে হলো, বিপ্লব মানে হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণের জন্য যে লড়াই, সেটা হলো বিপ্লব। মুক্তির জন্যে, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, বন্দী অবস্থা থেকে অন্য জাতির দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত, লাঞ্ছিত, শাসিত হওয়া থেকে, শিকলে বন্দী, এই শিকল ভেঙে বেরিয়ে আসা, সেটা হলো মুক্তি, ঠিক আছে না? কিন্তু এখন যেটা হাসিনাকে ভাগাইয়া দিল, ডক্টর ইউনূস আইসা সেই ক্ষমতায় দখল করল, এতে কি জনগণের কোনো অর্থনৈতিক মুক্তি হয়েছে? আগে 3 বেলা ভাত খাইতো, এখন 1 বেলাও খাইতে পারে না। দেখেছি তো সাহারাস্তি সূচিপাড়া থেকে। আমার প্রিয় সূচিপাড়া, আমার প্রিয় সাহারাস্তি, তোমরা কি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা জানো এই সাহারাস্তি উপজেলার নামকরণ আমি করেছি প্রয়াত আইজি হোসেন আহমদ সাহেবকে দিয়ে। তিনি যখন আইজিপি ছিলেন, তার বাড়িতে, তার ঢাকার বাসায় গিয়ে, বেইলি রোডের বাসায় গিয়ে সন্ধ্যার সময় আমার সাথে আরও 2জন বন্ধু ছিল। একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন, আরেকজন কুমিল্লা শহরে তার হাসপাতাল আছে, তোমরা যাইয়া খুঁজবা। কুমিল্লা বোর্ডে সেকেন্ড স্ট্যান্ড করছিল, আমার সাথে হাজবিগুন হাই স্কুলের ছাত্র ছিল, তার নাম ডক্টর মাহবুব। আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল, তার বাড়ি রাগই, আমাদের সাহারাস্তি। সে আমার ছাত্রও ছিল। তো বড় বড় স্কলার, সে 7 স্ট্যান্ড করছিল কুমিল্লা বোর্ডে, 7th কমার্স থেকে।
কথা বোঝা গেছে? আর আমি সেফুদ্দা তো আছেই, ওয়ার্ল্ড সেলিব্রিটি। পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে অদ্যাবধি যার মতো কোনো মহামানব পৃথিবীতে আর জন্ম নেয়নি, কখনো নিবে না। আমি প্রথম, আমি শেষ, তাই না? সেফুদ্দা যেখানে দাঁড়ায় তার পিছে সারা পৃথিবী দাঁড়ায়। আমি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু শান্তি অর্জনের জন্যে লড়াই, বিপ্লব, সংগ্রাম অবশ্যই অতীব জরুরি। মা যেমন সন্তানের হাসি মুখ দেখার জন্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, এবং প্রসব বেদনা অনেক কষ্টের, সেই প্রসব বেদনা সহ্য করতে হয় মাকে সন্তানকে পৃথিবীতে আনার জন্যে। ঠিক বিপ্লব তেমন 15 বছরের স্বৈর শাসন, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা, কাজ ঘরে নিয়ে বন্দি শুনে তো আমি যখন শুনেছিলাম তখনও আমি জিজ্ঞেস করেছিলাম তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বিশেষ করে হারুন, সে আমার নাতি হতো সম্পর্কে। আচ্ছা, আত্মীয় তো হতেই পারে, তাই না? অনেক আত্মীয় স্বজন আছে, এডিশনাল আইজি, আরও অনেকেই আছে আত্মীয় স্বজনের মধ্যে, ভাগিনা আছে। তো আত্মীয়তা তো বিচ্ছিন্ন করা যাবে না, সম্পর্ক, তাই না? রক্তের সম্পর্ক কি বিচ্ছিন্ন করা যায়? যায় না। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছি অনেককে, আসলে কি কাজ ঘর এরকম নির্যাতন এসব কি সত্য? ওরা বলেছে না, এগুলো মিথ্যা কথা। হারুনকে আমি বলেছি, দেখো ঠিক মতো বলো, তোমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আমার জানা মতে, তুমি সারা জীবন ফার্স্ট বয় ছিলে, অনেক বড় স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়তে অনার্স মাস্টার্স সোশিওলজিতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, 1 থেকে মাস্টার্স পর্যন্ত জীবনে কোনো দিন সে সেকেন্ড হয়নি। আমি বলেছি, দেখো আমি একজন শিক্ষক হিসাবে আমি আশা করব তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না। সে বলেছে, না দাদা, কাজ ঘর বলে কোনো কিছু নেই, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা। আজও আমি জানি না সত্যি কাজ ঘর ছিল কি না, বাট নির্যাতন হয়েছে, গুম খুন হয়েছে। আজও সিলেটের সেই ইলিয়াস আলীর কোনো সন্ধান মেলেনি, তাই না? এরকম অনেক আছে। তো 1 দিন 2 দিন 3 দিন নির্যাতন করতে 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 নিষ্পেষণের পর বিভিন্নভাবে তার এমপি অথর্ব, শাহরাস্তি হাজীগঞ্জ মানে চাঁদপুর 5 আসনের এমপি, 5 বার এমপি ছিল। সে একটা জারজ সন্তান, ছোট লোক, গরিবের সন্তান ছিল বেসিক্যালি। সে আমাদের শাহরাস্তি, বিশেষ করে শাহরাস্তি হাজীগঞ্জ, এই 2টা উপজেলায় যেমন নীরবে নিষ্পেষিত করেছে মানুষকে, নীরব কান্না। আছে না কিছু স্বামী বউকে মারত, বলছে টো শব্দ করবি না, ক্যাঁ করবি না, যদি শব্দ করে তাহলে পাশের বাসার মানুষ জানতে পারবে। বলেছে ক্যাঁ শব্দ করলে 3 তালাক দিয়ে বোধ, 3 মানে তালাক দিয়ে দেবে, 3 তালাক বললে তালাক। এমন আইন ছিল এই দেশে, সে আইন রহিত করা হয়েছে। আমি যখন ছোট্ট পিচ্ছি তখনই আমি দেখেছি আমাদের পাশের বাড়িতে এমনটি হয়েছে। আমি বলছি, হোয়াটস রং? আবার কি আইন? পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান 1964 সালে পারিবারিক আইন পাল্টিয়েছেন, এবং ওই মুখে মুখে তালাক দিলে তালাক হবে না, কোর্টে যেতে হবে, লিখিতভাবে হতে হবে। এই যে কথা বলি, একটা উদাহরণ সহকারে আসছে। তবে নির্যাতনের যেই মানুষের মনে যে ক্ষোভ, অনেকে মনে করেছে এই পোলাপান মানে হাউকাউ মাউকাউ করেছে, হাসিনা ভেঙে গেছে। নও, এখানে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজও আমি দেখতে পেয়েছি। ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন থেমে যায়নি, কিন্তু ওরা 5ই আগস্ট যে আন্দোলন করেছিল, যেই সংগ্রামের ফসল
অন্যের ঘরে চলে গেছে। লিডার সিলেকশন ওয়াজ রং। আমি ওদেরকে বলেছি, আমি তখন হাসপাতালে ছিলাম, তোমাদের মনে আছে, আইসিইউতে ছিলাম। আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল 3 টাইমস। 1 সপ্তাহের মধ্যে 3বার আমার অপারেশন হয়েছে, এবং আমি আইসিইউতে 14 দিন ছিলাম। কিন্তু আমার ডাক্তারদেরকে বলেছি আমাকে মোবাইল দিত, আমি কথা বলতাম, টেক্সট ছাপাইতাম, কথা বলা নিষেধ ছিল, অক্সিজেনের মাস্ক মুখে ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হইত, কিন্তু টেক্সট ছাপাইছি। আমার প্রিয়জনদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। মানে শেখ হাসিনা অনেক ভুল করেছে, শেখ মুজিব অনেক ভুল করেছেন, সেই সব ভুলের মাসুল দিচ্ছে জাতি। অন্যেরা ভুল করেছে, কিন্তু অন্যেরা ভুল করলে আমি সেগুলোতে দুঃখ পাই না। যেহেতু আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, 6 ভাই, 1 ভাই লন্ডনে থেকে, সরি, আমার মা বাবাও মুক্তিযোদ্ধা ছিল। টেলিফোন খাইছে আমার ছোট বউ, আমি এখন লাইভে ফেসবুকে। তুমি কিছু বলবে না? সে এখন, তার সাথে কথা পরে বলি। হ্যাঁ, ঘুমাইতে পারে না কেউ, অস্থির মানুষ, দুশ্চিন্তায় আছে। আমি অনেকের টেক্সট দেখছি, কারো টেক্সট আমি পড়ব না, কারণ দেশের অবস্থা ভালো নয়, একথা আমি বলেছি। 2030 সালের আগে দেশের অবস্থা ভালো হবে না। অনেকে আমাকে বলে, হ্যাঁ পিনাকি আপনার শিষ্য, পিনাকি কোথাও বলেছে, সে সাংবাদিক সম্মেলনে বলেছে, কোথাও ইন্টারভিউতে, সেফুদার দ্বারা সে অনুপ্রাণিত হয়েছে বিপ্লব করার জন্যে। হতে পারে, আমিও অনুপ্রাণিত হয়েছি। আমার গুরু, বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা, দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার, সিরাজুল আলম খান দাদা, তারও আগে, আরও ছোটোবেলায় কমরেড BM করিমুল্লাহ, তারা সবাই মরে গেছেন, কিন্তু তাদের আদর্শ আজও আমার অন্তরে গেঁথে আছে। তাদের প্রদর্শিত পথ, এই যে আমার গুরুর লেখা বই, অগণিত বই, শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদার লেখা বই, বাংলাদেশ, ইটস ফিউচার অ্যান্ড পসিবিলিটিস, এটার বাংলা সংস্করণ আছে, উন্নয়নের পথে বাংলাদেশ, সিরাজুল আলম খান, খোলা চিঠি, এই 3টা বই, 3টা মানে 2টা, একটা ইংরেজিকে বাংলা অনুবাদ করা হয়েছে। এখানে সব রূপরেখা দেয়া আছে। আজকে যারা এই যে তোমার কমিশন যেগুলোতে আছে, করা হয়েছে না, সংবিধান সংশোধন সংস্কার কমিটি, এখানে অনেকেই আছেন যারা আমার ছাত্রেরও ছাত্র। কি বলেছি? আমার ছাত্রেরও ছাত্র আছেন, এবং আমি মনে করি আমূল পরিবর্তন প্রয়োজন। 1971 সালে যেভাবে তাড়াহুড়া করে একটা অসমাপ্ত মুক্তিযুদ্ধকে সমাপ্ত হয়েছে বলে রূপ দেয়া হয়েছিল, আমি সেদিন চিৎকার দিয়ে কেঁদেছি। মুক্তিযুদ্ধ শেষ হয়নি। আমার কবিতা আছে, বিপ্লব কবিতা, আমরা আবার যুদ্ধে যাব, যুদ্ধে আবার যেতেই হবে, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, তাই তো আবার যুদ্ধ হবে, এ যুদ্ধ বাঁচার যুদ্ধ, এ যুদ্ধ হবেই হবে, ঘটবে মহাবিপ্লব, নিপীড়িতের হবে জয়।
শান্তি হবে বিশ্বময়। আমি ঘুম ভাঙানিয়া পাখি। এইটা লিখেছি আমি যখন লিখতে পড়তে শিখি নাই, মুখে মুখে বলেছি। বড় কবিতা। আমার আপন বড় বোন লিখতে পড়তে পারতো, আমার থেকে সিনিয়র ছিল, উনি লিখেছেন। আমি বলতাম আপা আমি বলি আপনি লেখেন, আমরা বুবু বলতাম, বুবু। আমার শিক্ষকরা লিখতেন। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, আমি দেখেছি। আবু আরিফ, মাহবুব আরিফ, কিন্তু তিনিও একজন বিপ্লবী নেতা। তিনি সুইডেনে থাকেন। প্রতিনিয়ত আমরা চিন্তা করি, ভাবি ইউরোপ এত উন্নত, এত সুন্দর, এত ডিসিপ্লিন, আর আমাদের দেশের ছাত্রছাত্রীরা কত কষ্টে। একদিন এক বুড়ি আমাকে দেখাইছে টেলিভিশনে, অনেক আগে, আমি নতুন যখন আসছি, 35 বছর চলছে, যখন আমার এইখানে ধরো 2-3 বছর বয়স, সকালবেলায় পত্রিকা বিক্রি করতাম। 3 বছর কিছু করিনি, 3 বছর পর ওই বুড়া বুড়িদের হোম আছে না, ওইসব বুড়া বুড়িদের হাইম বলে, হাইম হোস্টেল, সকালবেলায় পত্রিকা নিয়ে যেতাম, ওগুলো বিক্রি করে দিয়ে ইউনিভার্সিটিতে যেতাম ওই ডক্টরেটের থিসিস লিখতে। হ্যাপি বার্থডে টু ইউ, তোমার আজ শুভ জন্মদিন গেছে, আমি জানি, শুভেচ্ছা পাঠিয়েছি। মোসাম্মদ মুক্তা খাতুন, মাটির মা, আরেকজন বিপ্লবী, সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি কবি, কবিতা সম্মেলন চলছে, আন্তর্জাতিক কবিতা সম্মেলন। পৃথিবীর অনেক দেশের থেকে, তুর্কি থেকে, আরও অনেক দেশ থেকে অনেক কবি গিয়েছেন। আচ্ছা, আমার কথার খেয়ে হারিয়ে যায়। আমি বলেছি আবুল আহাবের কথা শুনেছ, আবু জেহেল। আবু জেহেল আমাদের নবীজির চাচা হতেন। সে নবীজির জীবনে ইসলাম প্রচারে অনেক বাধা সৃষ্টি করেছে, অনেক কষ্ট দিয়েছেন নবীজিকে। তাকে হত্যা করে তার কবরের উপর পার্মানেন্ট আজ 150 বছর যাবৎ, কত 1400 বছরের উপর পাবলিক টয়লেট বানানো হয়েছে। যারা কাবা শরীফে হজ করতে যান, ওমরা করতে যান, তারা সেখানে টাকা দিয়ে দিয়ে ঢুকে সেখানে মনের আনন্দে হাগুমুতু করেন, এবং তারা জান্নাতুল ফেরদাউসে যাবেন যদি সেখানে হাগুমুতু করতে পারেন। আমি মনে করি শেখ মুজিবের কবরের উপরে নয়, সেখানে যাওয়ার দরকার নেই। ধানমন্ডিকে বহুতল বিশিষ্ট পাবলিক টয়লেট করা হোক, আধুনিক সিস্টেমের। মানুষ সেখানে অটোমেটিক পয়সা দিবে, গিয়ে পেশাব করে আসবে। ইউরোপের এই ভিয়েনাতে এই সিস্টেম আছে, স্টকহোমে আছে, জার্মানিতে, বার্লিনে, সারা ইউরোপে, আমেরিকাতে, উন্নত বিশ্বে সেই সিস্টেম আছে। ওটাকে পাবলিক শৌচাগার করা হোক, আমিও খুশি হব। এগুলো আমাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আজও আমার ভাঙা মেরুদণ্ড, আপনারা বিশ্বাস করবেন না, এই যে দেখেন, আমার অনেক দামি খাট থাকার পরেও আমি খাটে শুইতে পারি না, আমি ফ্লোরে ঘুমাই। তারপরে ওই যে হিটারের ওখানে দেখেন ছোট্ট একটা টুল দেয়া আছে, ওখানে বসে বসে সেঁকা দিই, পিঠের মধ্যে গরম সেঁকা দিই। অর্থোপেডির কাছে গেলে ইঞ্জেকশন দেয়, তারপরে পেইন কিলার। আর ওই 54 বছর যাবৎ এই ভাঙা মেরুদণ্ড নিয়ে। দেশ কি স্বাধীন হয়েছে? যদি দেখতাম যে দেশের মানুষ সুখে শান্তিতে আছে। আমি তো ভালো আছি, পেনশন হিসাবেও অনেক টাকা পাই, এখান থেকেও অনেককে আমি সহযোগিতা করি, বাংলাদেশে টাকা পাঠাই। কিন্তু মনের কষ্টটা কি, মনের দুঃখ, এই যে কলিজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, অপারেশন করতে হয়েছে। আমি গাড়িবাজ হয়ে গেছি, আপনারা জানেন কে করেছে? এই যে মেজর রফিক নামক একটা জারজ 5 বার এমপি হয়েছে, কোনো মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান সে করেনি। সে নিজে চক্রান্ত করে, যেই বাবু 71 সালে সে 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল। আপনারা কর্নেল অলি সাহেবকে জিজ্ঞেস করবেন, তিনি ডক্টরেট করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চট্টগ্রামের মানুষ। কর্নেল অলি সাহেব প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী।
তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে তার অনেকবার কথা হয়েছে, টেলিফোনে গত 1 বছর আগেও তার সাথে কথা হয়েছে। এই মেজর রফিক আমার বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি পড়াইছে, মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, কিন্তু এই অথর্ব আন্দোলন এইসব ব্লক মারি দিই, আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই, কাঁচা রাস্তা ভাই, গাড়ি যাইতে পারে না। এই মেজর রফিক দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে ডেকেছে, সে যায়নি। সে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, একটা জঘন্য ক্রিমিনাল। তার কলিজা কেটে কুত্তারে খাওয়াইতে গো, কাউয়া কাদের কলিজা কেটে কুত্তাকে খাওয়াইতে গো। শেখ হাসিনাকে ধরে এনে তাকে আইনের আওতায় বিচার করে তাকে ফাঁসি কাটতে ঝুলাতে হবে, তাহলে আমি মরেও শান্তি পাবো। এবং 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। আজও অনেক পঙ্গু মুক্তিযোদ্ধারা কাতরাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের ভাতা পায়নি, অথচ তার আত্মীয় স্বজন, তার যাদের বয়স দেশ স্বাধীন হওয়ারও 10 বছর পর 20 বছর পর জন্ম নিয়েছে, তাদের নাম মুক্তিযোদ্ধার লিস্টে। ওই মুক্তিযোদ্ধা মন্ত্রীকে ধরে এনে তার নুনুর গোড়া কেটে দিতে হবে। আমি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের বলছি, আপনারা দেখেছেন যারা সেখানে আন্দোলনের সামনে, সবার সামনে ছিল তারেক রহমান বগুড়ার, আমাদের তারেক জিয়া না, তার বগুড়ার, তার নাম তারেক। সে বিক্রি করে, সে মধু বিক্রি করে নিজের সংসার চালায়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, সুদর্শন যুবক। আজও তার দেহে 5টা বুলেট আছে। এই যে আগস্ট বিপ্লবের সময় জুলাই মাসের শেষ দিকে সে জেলে ছিল। 5 তারিখের পর সম্ভবত 6 তারিখে সে বেরিয়ে এসছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর এরা জেল থেকে বেরিয়ে এসছে। সেই তারেক রহমান ওরফে তারেক আজকে নেতৃত্ব দিয়েছে। আমি যদিও তাকে বলেছি একটু এত বেশি বাড়াবাড়ি করো না, মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে আগাও, কিন্তু তারপরেও আমি খুব নিজেকে গর্বিত মনে করি। আমার পিঁপড়া বাহিনী এসব অন্যায়ের বিরুদ্ধে নড়ছে, আন্দোলন করছে, নেতৃত্ব দিচ্ছে। আই স্যালিউট ইউ। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি স্যালিউট জানাই, সম্মান জানাই। আমি বাংলাদেশ থেকে 3টা পরিবারকে নির্মূল করতে চাই। নাম্বার 1 মুজিব পরিবার, নাম্বার 2 জিয়া পরিবার, নাম্বার 3 এরশাদ পরিবার। এই 3টি পরিবার বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, দেশের রাজনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনেনি, কোনো রকম স্ট্রাকচার পরিবর্তন করেনি। আমি চাই এই নতুন প্রজন্ম তারা নতুন দল গঠন করবে। এবং আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক, তার বাড়ি শাহরাস্তি। আমার সাথে তার কথা হয়েছে, আমার প্রিয় উপজেলা শাহরাস্তি তার বাড়ি। আমার সাথে তাদের কথা হয়েছে। আমি তাদেরকে পরিষ্কার বলেছি, আমি বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র দেখতে চাই না। এই পরিবারতন্ত্রের চিরতরে এই পরিবারতন্ত্র বিনাশ করতে হবে। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তাদের মতো করে এই বাংলাদেশ সাজাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যার যার ধর্মমতে। আর যারা ধর্ম মানেন না তারাও নিজেরা উইশ করবেন প্রকৃতি মাতার কাছে। আর স্বাধীনতার অর্থ হলো, গণতন্ত্রের অর্থ হলো, যদি কোনো দেশে কোনো মানুষ ধর্ম বিশ্বাস করতে না চায়, ধর্ম পালন করতে না চায়, তাকে সেই অধিকার দিতে হবে। যদি দেয়া না হয় তাহলে সেটা স্বাধীনতা নয়, সেটা গণতন্ত্র নয়। নতুন প্রজন্মকে এটা মাথায় নিতে হবে। যদি কেউ জোরপূর্বক কোনো ধর্ম চাপিয়ে দিতে চায়, তাদেরকেও আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কোনো বাদ, মুজিববাদ, জিয়াবাদ, কোনো বাদ জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না, ধর্মবাদও চাপিয়ে দেওয়া যাবে না। মুক্ত স্বাধীন জীবন চাই, ধর্মমুক্ত বিশ্ব চাই।
ধর্মীয় স্বাধীনতা থাকবে, কিন্তু এই ভুয়া ধর্মমুক্ত বিশ্ব চাই। আমি বলবো ভুয়া ধর্মমুক্ত বিশ্ব চাই। যেই ধর্ম, ভুয়া ধর্ম, মানুষ হত্যা করে, মানুষকে গোলাম বানিয়ে রাখে, মানুষকে পরমুখাবিক্ষি করে, তাদের আমি ঘৃণা করি। নতুন দল আহ্বান করেছে, আপনারা যারা জাতীয় নাগরিক কমিটি, আজকে তারা ঘোষণা দিয়েছে, আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ লিখিত বক্তব্য রেখেছেন এবং নতুন দলের জন্য নাম চেয়েছেন। আমি আমার পক্ষ থেকে নাম নিজে নিজে ঠিক করেছি। বাংলাদেশের নাম হবে স্বনির্ভর বাংলাদেশ। স্বনির্ভর বাংলাদেশ নামটাই এক্সপ্লেইন করে, বুঝিয়ে দেয় আমরা কী চাই। আমরা নিজেদের সর্ববিষয়ে স্বনির্ভর হতে চাই। একটি সারা বিশ্বে একটি স্বনির্ভর জাতি হিসাবে আমরা বাংলাদেশিরা স্বনির্ভর জাতি হিসাবে থাকবে। আজকে আপনার বক্তব্য ভালো, তোমার আমি খাইছি। আচ্ছা, প্রাইভেটে বলবো, এটা তুমি কি প্রস্তাব আমার কেমন হয়েছে দাদা? আরে মাহবুব আরিফ, কিন্তু কিন্তু বিজি লেখ নাই কেন? এটা ঠিক আছে কিনা? স্বনির্ভর বাংলাদেশ, এই নামটাই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এজেন্ডা কী, আমাদের লক্ষ্য কী। আমরা কারো উপর নির্ভরশীল হব না। কোনো আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ, ভারতীয় আধিপত্যবাদ, কোনো বাঁধের কোনো বড় জাতির কাছে মাথা নত করব না। আমাদের কিসের অভাব? আমাদের কোনো কিছুর অভাব নেই। আমাদের জনশক্তি আছে, আমাদের নির্মল বায়ু আছে, আমাদের মিষ্টি পানি আছে, আমাদের উর্বরা মাটি আছে, আমাদের হাজার হাজার প্রকারের মাছ, হাজার হাজার প্রকারের ফসল উৎপাদন হয়, শাক সবজি, শস্য, কত কিছু ভাই মাটিতে ফেলে দিয়ে আসলেই অটোমেটিক্যালি হয়ে যায়। এত সুন্দর দেশ পৃথিবীতে নাই। ঘুরে এলাম, কত দেখে এলাম, আমার গায়ের মতো কবু দেখিনি। সেই যে আমার বঙ্গভূমি, সেই যে আমার বাংলা ভূমি, সেই যে আমার মাতৃভূমি, সে আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যে যে নামেই ডাকেন না কেন, আজ থেকে আমি প্রস্তাব করছি বাংলাদেশের নাম হবে স্বনির্ভর বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা নিজেরাও নাম দিবেন, আমি বলেছি বলে এটাই গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। বাট পিনাকি ভট্টাচার্য আমার ছোট ভাই, আমি অনুরোধ করব আরেকটু মাথা ঠান্ডা করতে হবে। ধীরে ধীরে মূল বিষয়গুলোতে আমাদের আরও বেশি খেয়াল করতে হবে। সরকার, বিপ্লবী সরকার গঠন করার এখনও সময় আছে। আমি মনে করি দ্রুতবেগে বিপ্লবী সরকার গঠন করে প্রক্লেমেশন, অগাস্ট প্রক্লেমেশন তৈরি করা, একটা নতুন করে সুন্দর সম্পূর্ণরূপে নিজেদের মতো করে রেফারেন্ডামের মাধ্যমে প্রয়োজন বোধে জনগণের সম্মতি নিয়ে একটি নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হবে, কনস্টিটিউশন। ধর্ম পালন মানুষের বিশ্বাসের চর্চা, কিন্তু ধর্মান্ততা সমাজের ক্ষতির কারণ হলে সংবিধানে ধর্ম রাখা যাবে না। সংবিধান লেখারই দরকার নেই, একটা থাকবে, শুধু লেখা থাকবে স্বনির্ভর বাংলাদেশ। এবং আমাদের লক্ষ্য কি, এই সেই এক পৃষ্ঠা, অনলি ওয়ান পৃষ্ঠা। এর সে ওই তোমার 100 পৃষ্ঠা, 40-50 পৃষ্ঠা, এমনকি 10-15 পৃষ্ঠারও সংবিধানের প্রয়োজন নেই। মানুষকে সুশিক্ষিত করতে হবে, আর শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আগামী বাজেটে যেন শিক্ষা খাতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এই আমি মনে করি খুব দ্রুতবেগে আগামী 1 সপ্তাহের মধ্যে বিপ্লবী সরকার গঠন করে এই বিপ্লবী সরকারের অধীনে আর আপাতত কোনো নির্বাচনের প্রয়োজন নেই, যেহেতু এই 3টি পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে। 3টি পরিবারতন্ত্র
চিরতরে নির্মূল করে দেওয়া হবে। বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা করবে প্রয়োজন বোধে 4 বছর। আমি বলেছি যে একটা সরকারের মেয়াদ 4 বছর হবে এবং বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করতে হবে এবং ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, উপজেলাকে আরও বেশি শক্তিশালী করতে হবে, গ্রামকে উন্নয়ন করতে হবে, ইউনিয়ন পরিষদকে আরও বেশি সুন্দর করে সাজাতে হবে, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে স্বাধীন করতে হবে। এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। কাজেই আমি অনুরোধ করব দ্রুতবেগে প্রক্লেমেশন, যেটা ঘোষণা দিবে করে আজও দেওয়া হয়নি, দ্রুতবেগে বিপ্লবী সরকার গঠন করে প্রক্লেমেশন জারি করতে হবে এবং কমপক্ষে 4 বছরের জন্য এই বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি আমার এই কথা শোনার পর বড় বড় রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা আমাকে পাইরে রে ভাই, কল্লা কাইটটা টুকরো করে দিবে। এতে কিছু আসে যায় না। দেশের মঙ্গলের জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যদি আমাকে জীবন দিতে হয়, 1971 সালে জীবন দিতে গিয়েছিলাম, আজও আমি বেঁচে আছি। এটা অতিরিক্ত বোনাস রায়। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি স্যালুট জানাই, যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন এই বিপ্লবে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যারা পঙ্গু হয়ে আজও লড়াই করছেন, প্রতিদিন আমাকে টেলিফোন করছে ঢাকা থেকে, ভাই, বিশেষ করে অন্ধগুলো, ওদের কান্না, চিৎকার, সেফুদা বলে, দাদা আমরা আপনার পিঁপড়া বাহিনী, আমার 2 চোখ অন্ধ হয়ে গেছে, আমার 1 চোখ অন্ধ হয়ে গেছে। এইভাবে ওদের কান্না, চিৎকার। আর যেই 3 জন সমন্বয়ক হয়েছ, তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা দয়া করে তোমাদের এই সাথীদের খোঁজ খবর নেবে। আর ডক্টর ইউনূস সাহেব, তিনি এত বুড়ো হয়ে যান নাই দুষ্টুমি করে, যদিও আমি বলি যে ইনভ্যালিড মাল। আপনাকে আরও বেশি সচেতন হতে হবে, খোঁজ খবর নিতে হবে। আমি গতকালকে শফিকুল আলম সাহেবের, প্রেস সচিবের টেলিফোন নাম্বার কালেক্ট করেছি। তার সাথে আমার সেটিং হয়েছে। সরাসরি তিনি টেলিফোন ধরেন না, আমি জানি কেন ধরেন না। তিনি মনে করছেন হয়তো আমি শব্দ বোমা মারতে পারি। না, শব্দ বোমা মারব না। যারা ভালো কাজ করো তাদেরকে আমি কখনো শব্দ বোমা মারি না। আবার যারা অতি বেশি আপন তাদেরকেও শব্দ বোমা মারি, সেটা অধিকার নিয়ে। শাসন একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে, তোমাদের দাদা হিসাবে, তারেক এবং নুরুল হক নূর আমার অনেক শব্দ বোমা খেয়েছে। ওরা ভয়ে আমার টেলিফোন ধরে না। তারেক মাঝে মধ্যে ধরে, নুরুল হক নূর ভয়ে ধরে না। সে বলেছে, না দাদা, এমন সব শব্দ বোমা মারে যেগুলো হজম করতে পারি না, নিতে পারি না। মাহমুদুর রহমান মান্না ভাই আমার সিনিয়র, সমবয়সী আমরা, হতে পারে আমি তার থেকে বয়সে বেশি বড় হতে পারি, কিন্তু মান্না ভাই আমার টেলিফোন ভয়েও ধরে না। আমি অনুরোধ করব, যারা মেধাবী, রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, ভিপি থেকে জিএস থেকেছ, বিভিন্ন স্তরে স্তরে ধাপে ধাপে এগিয়ে এসেছ, তোমাদের আমি ঐক্য চাই। সকল বাম ফ্রন্টের সকল নেতা নেত্রীদের ঐক্য চাই, সকল বিপ্লবীদের ঐক্য চাই। এই যে আমাদের আরিফ মাহবুব আছেন, তিনিও কিন্তু একজন লেখক, চিন্তাবিদ। তার বাবাও একজন সচিব ছিলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশে থাকতে ফুটবল খেলতেন। দীর্ঘ, আমার মনে হয় সেও কমপক্ষে 35 বছর যাবৎ সে স্টকহোমে থাকে, সুইডেনে। অগণিত ছাত্রছাত্রী যারা বিপদগ্রস্ত বাংলাদেশিরা আসে ইউরোপে, বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ, ইউরোপের নয়, শুধু আমেরিকা, কানাডা, পৃথিবীর যে কোনো প্রান্তেই যোগাযোগ করুক। কিছুক্ষণ আগে সাউথ আফ্রিকা থেকে একজন টেলিফোন করেছেন, তিনি শাহরাস্তির মানুষ। তাকে আমি পরামর্শ দিয়েছি, আসুন আমরা সবাই মিলে আমাদের মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নের জন্য কাজ করি। পৃথিবী আজ একটা গ্রাম হয়ে গেছে, ইটস এ গ্লোবাল ভিলেজ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই কোনোভাবেই ইউটিউবের মাধ্যমে আমাদের মত প্রকাশ করতে পারি, সুন্দর সাজেশন দিতে পারি। তবে আমি বারবার পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করছি, দাদা আমি জানি তুমি আমার প্রত্যেকটি ভিডিও দেখো, একথা আমাকে তোমার ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, বাট একটু মাথা ঠান্ডা করো। আগে বিপ্লবী সরকার ঘোষণা করো, বিপ্লবী সরকার গঠন করে সেখানে প্রয়োজন বোধে তুমি নিজেও আসো। আমাদের আরও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব থাকবেন আমাদের মুরব্বী হিসেবে, তিনি উপদেষ্টা থাকবেন, উপদেষ্টা, বাট সরকার প্রধান হিসেবে হি ইজ নট ফিট ফর দিস পোস্ট। ওকে, বয়সের একটা ব্যাপার আছে। তো তোমরা ইয়াং যারা, নতুন প্রজন্ম যাদের রক্ত টকবক করে, যারা মৃত্যুকে ভয় পাও না, তোমরা নেতৃত্বে আসো। আপাতত এইটুকুই। অনেক টেলিফোন আছে। আরেকজনের নাম যদিও আমি এখন উচ্চারণ করতে চাই নাই, তারপরেও বলবো, ইলিয়াস হুসাইন। আমি তাকে অনেক আদর করি, স্নেহ করি, যদিও সে অন্য দল করে, সেটা তার ব্যাপার, কিন্তু অত্যন্ত সে মেধাবী, একজন ভালো প্রতিবেদক, সে অনেক বড় গোয়েন্দা। সারা বাংলাদেশের আনাচে কানাচে তার গোয়েন্দা বাহিনী আছে, যেমন করে সেফুদারও আছে। কিন্তু আমি সব কথা বলি না, ওকে। আমি 10,000 কিলোমিটার দূর থেকেও বাংলাদেশের যত খবর জানি। বাংলাদেশে থেকেও অনেকেই তার সিকিভাগও জানে না। ইলিয়াস হোসেনকেও আমি অনুরোধ করব, বেশি বেশি উত্তেজিত করবে না মানুষকে। তোমার কথা শুনে কোটি কোটি মানুষ তোমার কথা শুনে, আমি জানি, বাট কনস্ট্রাকটিভ ওয়েতে এগোতে হবে, উচ্ছৃঙ্খলভাবে নয়, বিশৃঙ্খলভাবে নয়। তোমার নেতা হওয়ার কোনো প্রয়োজন নেই, ক্ষমতায় যাওয়ার দরকার নেই। দূর থেকে আমরা সহযোগিতা করছি, বুদ্ধি পরামর্শ দিব, ঠিক আছে। আগে স্টেপ বাই স্টেপ আমাদের সামনে যেতে হবে। বিপ্লবী সরকার গঠন করার সময় এখনও শেষ হয়ে যায় নাই। মানুষের মধ্যে সেই স্পিরিট আজও জাগ্রত আছে। আজকে আমি শতভাগ নিশ্চিত হয়েছি, বিপ্লবের চেতনা একবার যার মধ্যে ঢুকে পড়ে, সেটা সারাক্ষণ কাজ করতে থাকে। সেই 1969-এর গণ অভ্যুত্থান দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি, নিজে অংশগ্রহণ করেছি, কিন্তু আমার মধ্যে কি কখনো বিপ্লবের চেতনা এক বিন্দু স্তিমিত হয়েছে? দিন দিন আরও ধাউ ধাউ করে জ্বলে উঠছে, তাই না? দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি চাই তোমরা যারা আমার কথা শুনছ, তোমরা আমার প্রিয়জন, আমার সন্তান তুল্য, আমার নাতি পুতিরা আছো, নাতিনরা আছো, সবাইকে অনুরোধ করছি, তোমরা ধৈর্য ধরে এগিয়ে যাও। উচ্ছৃঙ্খলতা নয়, বিশৃঙ্খলতা নয়। পুলিশ, মিলিটারি, প্রশাসনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় জনতা, জয় মানবতা। আবার মনে করিয়ে দিচ্ছি, উই ডোন্ট ওয়ান্ট এনি ফ্যামিলি ডাইনেস্টি ইন বাংলাদেশ। বাংলাদেশে আমরা পরিবারতন্ত্রের বিলুপ্তি চাই।